Hello viewers, Assalamu alaikum. Welcome again to my channel Interread Academic Year. Today I will going to share with you of the most important topic, and that is arranged for SSC students, even the job hunters. Dear students, I stand before you with a few questions, and I think these questions will play a vital role for preparing yourself for the admission test. My dear students, আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, এগুলো প্রশ্ন সাধারণত এইচএসসি পরীক্ষা পরবর্তী অ্যাডমিশন টেস্টে নিজেকে যখন থ্রো করবা এবং সেখান থেকে ভালো একটা জায়গাতে সুযোগ করে নেওয়াই সাধারণত লক্ষ্য থাকে, এবং সেই রকম অ্যাডমিশন টেস্টে সাধারণত ইংলিশ থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে এই রকম কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন নয়, এগুলো যারা চাকরি পিপাসী বা চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সাধারণত এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো সাধারণত একটু আমরা মানে কনফিউশনের মধ্যে পড়ে যাই যে এই প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে ঠিক আসে। তো আমরা প্রথম 1 নম্বর কোশ্চেন ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছি, যেটা দেওয়া আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেকশন থেকে মূলত মানে এই কোশ্চেনটা করা আছে। কারেকশন থেকে আমরা জানি যে 4টা অপশন দেওয়া থাকে এবং এই 4টা অপশন থেকে কোন অপশনটাকে সঠিক হিসেবে আমরা বেছে নিব। তো দেখো যে অপশনগুলো দেওয়া আছে, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। তাহলে এ নাম্বার অপশনে যেটা দেখতে পাচ্ছি, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, সে মিটিং থেকে নিজেকে বিরত রাখলো বা অনুপস্থিত রাখলো। হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং, বি নাম্বার অপশনে দেওয়া আছে। সে এখানে শুধুমাত্র এ আর বির মধ্যে তফাৎটা দেখতে পাচ্ছি, হিমসেলফ দ্বিতীয় অর্থাৎ বি নাম্বার সেন্টেন্সে যেটা দেওয়া আছে হিমসেলফ কথাটা, যেটা এ নাম্বার অপশনে দেওয়া নেই। ওখানকার অনুপস্থিতিটা মানে বি নাম্বার হিমসেলফ আর এ নাম্বারে সেটা নেই, এটা আমরা লক্ষ্য করছি। সি নাম্বার অপশনে দেওয়া আছে হি ওয়াজ অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, ডি নাম্বার অপশনে দেওয়া আছে হি হ্যাড অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। তাহলে কোনটাকে আমরা সঠিক উত্তর হিসাবে বেছে নিব? তো দেখো স্টুডেন্টস, এখানে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের পর অবশ্যই সাবজেক্ট কেন্দ্রিক রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে আসতে হয়। সাবজেক্ট কেন্দ্রিক রিফ্লেক্সিভ প্রনাউন। আমরা এখানে অ্যাবসেন্ট যে শব্দটা, যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভার্ব। তো এইটার যে সাবজেক্ট কি এখানে দেখতে পাচ্ছি হি। আমরা হি রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে কোন শব্দটা আমরা নিই? হি রিফ্লেক্সিভ প্রনাউন জানি আমরা হিমসেলফ। সো 1 নাম্বার যে অপশন আছে এখানে হিমসেলফ, ভার্বের পর হিমসেলফ কথাটা নেই, সুতরাং আমরা এ নাম্বার অপশনটাকে সঠিক হিসাবে বেছে নিতে পারছি না। এখন বি নাম্বার এসে দেখো হি অ্যাবসেন্টেড হিমসেলফ, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবসেন্টেড পর হিমসেলফ কথাটা দেওয়া আছে, সো এটা আমরা সঠিক হিসাবে পেয়েছি। এবং অ্যাবসেন্টের পর প্রিপোজিশন হিসেবে ফ্রম আমরা পাই, তাহলে এটাও সঠিক হিসাবে আছে। সো আমরা বি নাম্বার অপশনটাকে আমরা সঠিক হিসাবে বেছে নিচ্ছি। তাহলে সি নাম্বার এবং ডি নাম্বার অপশনে আমরা রিফ্লেক্সিভ প্রনাউনের অনুপস্থিতি দেখতে পাচ্ছি, সো এই অপশনগুলো সঠিক হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে আমরা কি লক্ষ্য রাখছি? আফটার অ্যাবসেন্ট দেন রিফ্লেক্সিভ প্রনাউন বাই রিকগনাইজিং দ্য সাবজেক্ট। এখানে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছি হি, এটা রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে হিমসেলফ। আফটার অ্যাবসেন্ট দেন রিফ্লেক্সিভ প্রনাউন হিমসেলফ। তাহলে একমাত্র বি নাম্বার অপশনে আমরা এটা লক্ষ্য রাখছি। সো রাইট অ্যান্সার আমাদের এখানে বি। তাহলে এরকম কি কি ভার্ব আছে যেগুলোর পর অবশ্যই আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে আসতে হয় সাবজেক্ট কেন্দ্রিক? চলো আমরা এইরকম কিছু এটা আমরা দেখে নিই। তো এরকম কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পর অবশ্যই আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে আসতে হয়। যেমন এখানে আমরা নোটে দেখতে পাচ্ছি কিল শব্দটার পর সাধারণত আমাদের রিফ্লেক্সিভ সাবজেক্ট কেন্দ্রিক রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে আসতে হয়। হার্ড, তারপর অ্যাভেইল, এনজয়, ইন্ট্রোডিউস, এরকম মানে এগুলো ওয়ার্ডের পর সাধারণত রিফ্লেক্সিভ প্রনাউন সাবজেক্ট কেন্দ্রিক। যেমন লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ ফার্স্ট, হি কিল্ড হিমসেলফ। তো যাই হোক, এই ওয়ার্ডগুলোর পর অবশ্যই আমাদের
রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আসতে হয়। তো দেখো আমরা 1 নাম্বার অ্যান্সারটা তৈরি করে ফেললাম এবং কেন এটাকে সঠিক উত্তর হিসেবে বেছে নিচ্ছি সেগুলো আমরা জেনে নিলাম। তো আমরা 1 নাম্বার প্রশ্নটা সলিউশন ইতিমধ্যে তৈরি করে নিলাম। তাহলে আমরা দেখি 2 নাম্বার কোশ্চেন কি আমাদের জন্য অপেক্ষা করছে। তো 2 নাম্বার কোশ্চেন আমরা একটু ওয়েট করি যে 2 নাম্বার কোশ্চেনটা আমাদের জন্য কি আসে। একটু দেখছি যে 2 নম্বর কোশ্চেনটা ইতিমধ্যে স্ক্রিনে শো করা আছে। তো দেখো, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। এখানে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এ নাম্বার অপশনে দেওয়া আছে রিড, বি নাম্বার অপশনে টু রিড, সি নাম্বার অপশনে রিডিং, ডি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি রিডস। তাহলে কোনটাকে আমরা সঠিক অ্যান্সার হিসেবে বেছে নিব? তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার, আর এখানে মূল ভার্ব হিসাবে দেখতে পাচ্ছি মেড দ্য চিলড্রেন, অবজেক্টিভ ফর্ম। দেন এখানে আরেকটা যেটা ওয়ার্ড চাওয়া হচ্ছে, সাধারণত যে ওয়ার্ডগুলো অপশনে দেওয়া আছে সবগুলো ভার্ব। তাহলে এখানে কোন ভার্বটা উপযুক্ত হবে? যদিও রিডের বিভিন্ন রূপ আলোকে দেওয়া আছে, তাহলে কোন ভার্বটাকে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা এখানে নিব? তো দেখো জেনারেল সেন্সে যেটা মনে হয় যে একটা ভার্বের পর সাধারণত আরেকটা ভার্বের উপস্থিতি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, তাহলে সাধারণত আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করি। আফটার ভার্ব প্রেজেন্ট ফর্ম দেন আইএনজি ফর্ম ইজ ইন দ্য ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডের মধ্যে ভার্বের সাথে আইএনজি ফর্মটা হওয়ার কথা। কিন্তু এখানে আমরা যদি সি নাম্বার ও অ্যান্সারটাকে সঠিক হিসাবে বেছে নিই, তাহলে আমরা আমাদের উত্তরটা রং হবে। কিন্তু কেন রং হবে? তাহলে এই বিষয়গুলো একটু জানবো, তারপর সঠিক উত্তরটাকে আমরা খুঁজে নিব। চলো একটু অ্যাডভান্স হই যে এইটাকে কেন আমরা নিতে পারছি না বা সঠিক অ্যান্সারটা কি হবে সেটা আমরা একটু বোর্ডে লক্ষ্য রাখি। দেখো যে সঠিক উত্তরটা আমাদের জন্য কি হতে পারে এটা আমরা একটু করে দেখব। তো এখানে স্ট্রাকচারগতভাবে যেটা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস মেক, লেট অথবা হেল্প, এই তিনটা ভার্ব যদি থাকে এবং এটার পর এইগুলো ভার্বের পর যদি অবজেক্ট এবং অবজেক্ট যদি পার্সন বা কোনো থিংস যদি হয়ে থাকে, তাহলে সাধারণত দ্বিতীয় যে ভার্ব হয় সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হয় এবং ধরে নিতে হয় যে এটার পূর্বে একটা টু সাধারণত উজ্জ্ব আছে। আর এগুলোকে বলা হয় সাধারণত পজিটিভ ভার্ব, মানে প্রযোজক ক্রিয়া। তো এই ভার্বের শর্ত হচ্ছে যে প্রযোজক ক্রিয়ার শর্ত হচ্ছে কর্তা নিজে না করে অন্য কারো দ্বারা করে নেওয়া বোঝায় কোনো। কারণ আমরা জানি যে ভার্বের অ্যাকশন সাধারণত সাবজেক্ট সম্পাদন করে এবং যদি না করতে পারে তখন সেটাকে বলি সাধারণত আমরা পজিটিভ ভার্ব। এবং পজিটিভ ভার্বের ফর্মুলা অনুযায়ী আমাদের সাধারণত এটাকে আমরা রিড হিসেবে নিয়ে আসতে হবে এবং দেখি আমরা কিভাবে এটাকে দেখব। যেমন আমরা যদি বলি সি, সি মানে নিজে দেখা, আর শো মানে হচ্ছে অন্যকে দেখানো বোঝায়। তাহলে সি ভার্বের পজিটিভ ভার্ব হিসেবে জেনারেল সেন্সে সি ভার্ব নরমালি, আর এটার পজিটিভ ভার্ব হচ্ছে শো। লার্ন মানে শিখা, আর অন্যকে শেখানোর ক্ষেত্রে টিচ। ইট মানে খাওয়া, আর অন্যকে খাওয়ানোর ক্ষেত্রে ফিড ব্যবহার করি আমরা। তো এরকম কিছু যদি বলা হয় ডু ভার্বটাকে আমরা যদি গেস করি, আই ডু মানে আমি করি, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি। আচ্ছা, আমি অন্যকে দ্বারা কাজটা করি মানে করে নেওয়া বুঝাইতে, তাহলে আমরা কি? তাহলে এখানে ডু ভার্বের সরাসরি কোনো পজিটিভ ভার্ব নেই। যেমন আই মেক দ্য ওয়ার্ক ডু, আই মেক দ্য ওয়ার্ক ডু। আচ্ছা, তাহলে যদি এখানে ডু ভার্বের পজিটিভ ভার্ব হিসেবে সাধারণত মেক ভার্বটাকে আমরা তৈরি করে নিলাম। তো এইরকম কিছু ভার্ব যেমন মেক, লেট আর হেল্প, এরকম পজিটিভ ভার্ব যদি থাকে, সাবজেক্ট, অবজেক্ট, পার্সন অথবা থিংস যেটাই থাকুক না কেন, সব সময় দ্বিতীয় ভার্বের পূর্বে একটা টু উজ্জ্ব থাকে এবং টুর পর সাধারণত আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে সাধারণত ভার্বটাকে নিয়ে আসি। সো এখানে রিড শব্দটা হচ্ছে রাইট অ্যান্সার, রিড, রাইট। এ নাম্বার অপশনে যেটা দেওয়া আছে এটাকে আমরা সঠিক উত্তর হিসাবে মানে বেছে নিচ্ছি।
শুধু এইরকম নয়, কজিটিভ ভার্ব এরকম কিছু আরো কিছু ফর্মুলা আছে, আমি এখানে তোমাদের শরণার্থে জানাচ্ছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি মূল ভার্ব হিসেবে কাজ করে এবং তারপর যদি ডুয়ার প্লাস ভি1 বসে, তার মানে এখানে এক্সাম্পল আলোকে বিষয়টা ক্লিয়ার করেছে। এখানে দেখো আই হ্যাভ দ্য ম্যান ক্লিন দ্য রুম, তাহলে এখানে খেয়াল করো আই হ্যাভ দ্য ম্যান ক্লিন দ্য রুম, অর্থাৎ ডুয়ার হচ্ছে এখানে দ্য ম্যান, অর্থাৎ সাবজেক্ট, অর্থাৎ এই যে ক্লিনের কাজটা যদি তার সামনের দিকে যে সাবজেক্ট আছে সেটা যদি করতে পারে সেটাকে বলা হচ্ছে সাধারণত ডুয়ার। তাহলে ক্লিন দ্য রুম অর্থাৎ ক্লিনের কাজটা কে করলো, ম্যান করলো, সো এইটাকে বলা হচ্ছে ডুয়ার। এবং এই ডুয়ারের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এইরকম যদি দেখি যে সরাসরি যদি ডুয়ার না করে যে রিসিভারের দ্বারা কাজ করা বোঝায়, তখন সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। যেমন আই হ্যাভ দ্য রুম ক্লিন অবলিক ক্লিনড দ্য ম্যান। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সামনের দিকে ডুয়ার হিসেবেই আছে দ্য রুম। দ্য রুম তো নিজে করতে পারে না পরিষ্কার, তাহলে অন্য কারো দ্বারা করে নেওয়া বোঝায়, সো এখানে রিসিভারের দ্বারা কাজটা করে নেওয়া বোঝাচ্ছে এবং এই জন্য এখানে ভার্বের ভি3 ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে কিছুটা এটা প্যাসিভের ন্যায় অর্থ প্রকাশ পাচ্ছে, আই হ্যাভ দ্য রুম হুইচ ইজ ক্লিনড বাই দ্য ম্যান। তো এই ক্ষেত্রে যে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে থাকে। তাহলে দেখতে পাচ্ছি যে কখনো কখন পজিটিভ ভার্বের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর লেট, মেক এবং হেল্প জনিত ভার্বের ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এইটাতে কোনো কিছু আর চিন্তা করার সুযোগ নেই। সো লেট, মেক, হেল্প জনিত ভার্ব দেখলে অবশ্যই আমরা দ্বিতীয় ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। সো আমাদের সঠিক উত্তর হিসাবে আমরা বেছে নিতে পারি এ নাম্বার অপশন, কারণ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা লক্ষ্য করছি। সো আমাদের রাইট অ্যান্সার হবে কি রিড। দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক। আচ্ছা, আমরা 2 নম্বর কোশ্চেনটাকে সলিউশনে আওতায় নিয়ে আসলাম। আমরা দেখি 3 নম্বর কোশ্চেন আমাদের জন্য কি আছে। তো 3 নম্বর কোশ্চেন আমরা খেয়াল রাখছি যে এখানে 3 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি, দ্য টিচার আস্কড দ্য বয় whether they dashed the problem. Dear students, এখানে লক্ষ্য রাখো যে দুইটা অংশ আছে, whether পূর্বে একটা অংশ এবং পরে আরেকটা অংশ দেওয়া আছে। যখন দুইটা ক্লজকে সাধারণত কম্বাইন করা হয়, প্রথম ক্লজ দেখে দ্বিতীয় ক্লজটাকে নিয়ে আসতে হয় অথবা দ্বিতীয় ক্লজটাকে দেখে প্রথম ক্লজটাকে ফাইন্ড আউট করতে হয়। তো লক্ষ্য রাখো এই সেন্টেন্সে 3 নম্বর কোশ্চেনে যেটা দেখতে পাচ্ছি যে সামনের অংশ একটা ক্লজ দেওয়া আছে, পরের অংশে আরেকটা ক্লজ, এবং প্রথম অংশে যেটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল রাখো দ্য টিচার আস্কড দ্য বয়, এখানে আস্কড দ্য বয় পাস্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত এই স্ট্রাকচারটা দেওয়া আছে, এবং হয়তো পরের অংশ এটাও তা অবশ্যই পাস্ট টেন্সে আমাদের নিয়ে আসতে হবে বাক্যটাকে। তাহলে পাস্ট টেন্সে নিয়ে আসলে পাস্টের কোন টেন্স নিয়ে আসবো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট? আমরা জানি যে অতীতের দুইটা ঘটনা, যেটা অপেক্ষাকৃত আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট এবং যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা সাধারণত আমরা বিফোর এবং আফটারের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি। তো যাই হোক, এখানে হয়দারের পূর্বের অংশ একটা দেওয়া আছে, পরের অংশ, তাহলে পুরো অংশটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। এবং দেখো অর্থটা করলেও আমরা বুঝতে পারছি যেটা আগের ঘটনাটা যেটা ঘটেছে সেটা সাধারণত গ্যাপ আকারে দেওয়া আছে। দ্য টিচার আস্কড দ্য বয়, শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলো whether they solve the problem. দে সলভ, এখানে সলভকে বিভিন্ন ভাবে দেওয়া আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আওতায় দেওয়া আছে বি নাম্বার অপশন, হ্যাড সলভড, তারা সমস্যাটা সমাধান করেছিল কিনা এই ব্যাপারে শিক্ষক জিজ্ঞেস করলো। তাহলে সমস্যাটা সমাধান করেছিল কিনা, তার মানে অবশ্যই শিক্ষক স্টুডেন্টকে যেটা দিয়েছিল সেটা অতীতে দিয়েছিল এবং তারপরে শিক্ষক তাদেরকে জিজ্ঞেস করলো। দেন কোনটা আগে,
শিক্ষক স্টুডেন্টকে যে সমস্যাটা সমাধান করতে দিয়েছিল এটা সাধারণত জিজ্ঞেস করার পূর্বে কাজ যেটা স্টুডেন্টকে টিচার সাধারণত দিয়েছিল, তাহলে যে কাজটা স্টুডেন্টদেরকে দিয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স। সো এই অংশ পাস্ট পারফেক্ট, আর জিজ্ঞেস করার বিষয়টা পাস্ট ইনডিফিনিট, এবং সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু হয়দার পূর্ব অংশ দেওয়া আছে, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। সো আমাদের রাইট অ্যান্সার, দে হ্যাড সলভড দ্য প্রবলেম। রাইট। এখন আমরা লক্ষ্য রাখি 4 নম্বর কোশ্চিন কি আমাদের জন্য আছে। হি ইজ স্মলার বয় ড্যাশ ইজ নন টু অল। দেখো আমাদের 4 নম্বর কোশ্চিন যেটা দেওয়া আছে সেটা আমরা কিভাবে সলিউশনের আওতায় নিয়ে আসব। লক্ষ্য রাখো স্টুডেন্ট, আমরা এখানে যেগুলো অপশনে দেখতে পাচ্ছি রিলেটিভ প্রনাউন অনুযায়ী, তো এই রিলেটিভ প্রনাউনের কোন প্রনাউনটা আমরা এখানে বসাবো? হু, দ্যাট, হোয়াট, হুম। দেখো যে রিলেটিভ প্রনাউনের ঠিক অ্যান্টাসিডেন্ট ওয়ার্ডটাকে নির্ধারণ করে সাধারণত আমরা যে রিলেটিভ প্রনাউনটা নিয়ে আসতে হবে সেটা বসাবো। তো খেয়াল রাখো যে সামনের যে অ্যান্টাসিডেন্ট আছে সেটা হচ্ছে বয়, এবং এটা আমরা জানি যে ব্যক্তি হিসেবে আছে, তাহলে ব্যক্তি হিসেবে উপস্থিতি থাকলে সেখানে হু বসাতে পারি অথবা হোম বসাতে পারি, তাই না? তাহলে যদি গ্যাপের পর যদি ভার্বের অবস্থান দেখি তাহলে সাধারণত আমরা শিখেছি যে হু বসে, রাইট? এখানে হু হওয়ার কথা। আর যদি সাবজেক্টের উপস্থিতি লক্ষ্য করি তাহলে সাধারণত হুম বসে, তাই না? যেহেতু ভার্ব দেখছি তাহলে এখানে হু হবে, হোম হবে না, তাহলে এখানে হু হবে। কিন্তু যদি আমরা হু হিসাবে অ্যান্সারটিকে সঠিক হিসাবে ধরে নেই তাহলেই কিন্তু আমরা ভুল করব, কারণ এখানে অ্যাকচুয়ালি হু হবে না। কেন হবে না? লক্ষ্য রাখি যদি অ্যান্টাসিডেন্ট ব্যক্তি থাকে বা বস্তু থাকে, কিন্তু সেটা যদি সুপারলেটিভ ফর্মে থাকে, তার পূর্বে নাউনকে মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ, এবং সেটা যদি সুপারলেটিভ ফর্মে থাকে তাহলে সাধারণত এখানে যেটা রিলেটিভ প্রনাউন হিসাবে আসবে সেখানে আসবে হচ্ছে ড্যাট। যদিও ব্যক্তি দেখতে পাচ্ছি হু হওয়ার কথা, কিন্তু হু না হয়ে ড্যাট হবে। কেন? সামনে আমরা সুপারলেটিভ ফর্মের উপস্থিতি দেখতে পাচ্ছি। সো সুপারলেটিভ ফর্মের উপস্থিতি এবং সাবজেক্ট যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে আমরা হু না নিয়ে আসবো কি? ড্যাট নিয়ে আসবো। এটা মনে থাকবে তো? আচ্ছা, আশা রাখছি তোমরা অবশ্যই মনে রাখবে। এবং এই ধরনের কোশ্চিন সাধারণত দিলে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, তো অবশ্যই এই বিষয়গুলো যদি স্পষ্টতা আমরা শিখতে পারি তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষার ক্ষেত্রে যদি এই কোশ্চিনগুলো সাধারণত এসে থাকে তাহলে এই কোশ্চিনগুলো নিয়ে অবশ্যই আমাদের সমস্যায় পড়তে হবে না। তো দেখি আমরা পরের অংশে চলে যাই। পরের কোশ্চিন আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা অল্প অল্প করেই প্র্যাকটিস করব, কিন্তু এবং সেগুলো হার্ট অ্যান্ড সোল দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং অবশ্যই যেন এই কোশ্চিনগুলো যেহেতু বারবার পরীক্ষায় এসে থাকে, তো এই কোশ্চিনগুলো বারবার যেন ভুল না হয় এই জন্য এমনভাবে অল্প করেই শিখব, কিন্তু সেগুলো অবশ্যই জেনে থাকব, এবং সেই কোশ্চিনগুলো যদি পরীক্ষাতে এসে থাকে অ্যাকচুয়ালি সহজেই যেন এগুলো সলিউশনের আওতায় নিয়ে আসতে পারি, মানে এইরকমভাবে নিজেকে প্রস্তুত করে রাখবো। আর যেহেতু করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে এইচএসসি পরীক্ষার বিষয়টা একটু অনিশ্চয়তার মুখে, যদিও পরীক্ষা অবশ্যই আমাদের হবে আশা রাখছি, এবং পরীক্ষার পর যেহেতু অ্যাডমিশনের জন্য আমরা ঠিক সেই রকম সময় হয়তো বা নাও পেতে পারি, এই জন্য অ্যাডমিশন কোশ্চেনগুলো এখন থেকেই প্র্যাকটিস করে নেওয়া, এবং এই যে মানে পরীক্ষার পরবর্তীতে যখন অ্যাডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করব অল্প সময়ের জন্য, তখন দেখা যাচ্ছে যদি আগের থেকে আমরা প্রস্তুত করে রাখি তাহলে সেই সমস্যাগুলো একবারে মেজর প্রবলেম হয়ে দাঁড়ায়, সেগুলো আমাদের ওই রকম সমস্যা ফেস করতে হবে না। তো যাই হোক,
5 নাম্বার কোশ্চেন ইতিমধ্যে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 5 নাম্বার কোশ্চেন কি এসেছে, ওই সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে দেখো আমরা সেন্টেন্স কারেকশন থেকে মূলত বেশ কয়েকটা লক্ষ্য করলাম, যে দুইটা কোশ্চেনে মানে এর পূর্বে আমরা লক্ষ্য করেছি, পরেও আবার দেখতে পাচ্ছি 5 নাম্বার কোশ্চেনও আছে ওই সেন্টেন্স ইজ কারেক্ট। আর আমি যে কোশ্চেনগুলো সাধারণত মানে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে এসেছে এবং ইভেন জব পরীক্ষাতে, বিসিএস পরীক্ষাতে এই কোশ্চেনগুলো সাধারণত এসে থাকে, যেগুলো আমরা একটু সমস্যার মধ্যে পড়তে হয়। তো দেখো 5 নম্বর কোশ্চেন কারেকশনে সাধারণত এই কোশ্চেনটা এসে থাকে পরীক্ষায়, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস, দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ এ ইউনিক কেস, দিস ইজ আ ভেরি ইউনিক কেস। চারটা অপশন আমরা দেখে নিলাম। তো কোন অপশনটাকে সঠিক হিসাবে আমরা বেছে নিব? দেখো এ নাম্বার অপশন যেটা দেওয়া আছে, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। আচ্ছা, কেস শব্দটা নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর অ্যাডজেক্টিভ কেস সুপারলেটিভ ফর্ম করার জন্য এখানে মোস্ট, তার পূর্বে দি নিয়ে আসা হয়েছে। সো এইটাকে আমরা রাইট হিসেবে ধরে নিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের রাইট অ্যান্সার নয়। কিন্তু কেন নয় এটা আমি লজিক একটু পরে দিচ্ছি। দেখো বি নাম্বার অপশনে কি দেওয়া আছে, দিস ইজ অ্যান ইউনিক কেস। এখন বলো তো স্টুডেন্ট, এখানে কেস শব্দটা নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে এখানে অ্যান শব্দটা দেওয়া আছে কি এখানে, আমরা অ্যান শব্দটাকে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল হিসেবে দেওয়া আছে। তাহলে নাউন, বিফোর নাউন, দেন অ্যাডজেক্টিভ ফর্ম, এন্ড আফটার অ্যাডজেক্টিভ ফর্ম, বিফোর অ্যাডজেক্টিভ ফর্ম, দেন দ্য ডিটারমিনার আর্টিকেল অ্যান, রাইট? তাহলে এখানে উচ্চারণটা আসলে আমরা প্রনাউন্সিয়েশনটা দেখব ইউনিক, ইউ এর মতো বা ওয়ার মতো উচ্চারণ থাকলে ভয়েল থাকা সত্ত্বেও তার পূর্বে এ বসে, অ্যান বসার সুযোগ নেই। সো এইটা আমাদের রাইট আনসার নয়। আমরা সি নাম্বার কোশ্চেনে দেখি, দিস ইজ আ ইউনিক কেস। তাহলে দেখো এখানে কেস শব্দটা নাউন, অ্যাডজেক্টিভ, ইউ এর মতো উচ্চারণ, তার পূর্বে এ দেওয়া আছে। সো এটা আমাদের রাইট আনসার হতে পারে, কিন্তু দেখো এটাকে সুপারলেটিভ আওতায় নিয়ে আসলে মোস্ট ইউনিক কেস, এটাও আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নিতে পারি। বাট এটার মধ্যে যে ডিফারেন্সিয়েট, এটা আমরা পরে একটু লক্ষ্য রাখি। তারপরেরটা দেখি, দিস ইজ আ ভেরি ইউনিক কেস, এইটাও আমরা সঠিক উত্তর হিসাবে বেছে নিতে পারছি না। আর এগুলোর মধ্যে তফাৎটা এইটাই যে ইউনিক শব্দটা, অর্থাৎ ইউনিক যে ওয়ার্ডটা, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা, এটা নিজেই হচ্ছে সুপারলেটিভ ফর্ম। অ্যাকচুয়ালি এটা অতুলনীয়, অদ্বিতীয়, এটার সাথে কোনো কিছু তুলনা করা বোঝায় না। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে অন্য কোনো মানে এক্সাজারেশন করার জন্য বা ইন্টেন্সিফায়ারের জন্য অন্য কোনো ওয়ার্ড এর পূর্বে বসানো যায় না। লাইক ইউনিকের মতো আরো কিছু শব্দ আছে, আমরা একটু লক্ষ্য রাখবো যে এই শব্দগুলোর সাথে কখনো আমরা সুপারলেটিভ ফর্ম আলোকে, যেমন মোর, মোস্ট, কম্পারেটিভ ফর্মে মোর নিয়ে আসি, তারপর মোস্ট নিয়ে আসতে হয় সুপারলেটিভ ফর্মে। তাহলে এই শব্দগুলোর সাথে আমরা এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা নিয়ে আসতে পারবো না। তো এরকম কি কি শব্দ আছে একটু লক্ষ্য করি। দেখো এখানে আমি নোটস করে দিয়েছি। দেখো পারফেক্ট, পারফেক্ট মানেই পুরোপুরি পারফেক্ট, এটার সাথে কখনো সুপারলেটিভ ফর্ম হিসেবে মোস্ট বা সামনে ভেরি কথাটা নিয়ে আসতে পারবো না। সুপ্রিম, ফলস, কমপ্লিট, ইউনিক, ইউনিভার্সাল, এই শব্দগুলোর পূর্বে আমরা কখনোই মোস্ট বা ভেরি শব্দটাকে নিয়ে আসতে পারবো না, কারণ এগুলো নিজেই সাধারণত সুপারলেটিভের ন্যায় অর্থ প্রদান করে। এগুলো হচ্ছে নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রদান করে বলে এদের পূর্বে কখনো মোস্ট বা অন্যান্য কোয়ালিফায়ার বসে না। তাহলে আমরা খেয়াল রাখলাম যে অ্যাডমিশন রিলেটেড যে গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে, এইরকম কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা খেয়াল রাখবো যে গ্রামাটিক্যাল উইথ সিনোনিম, অ্যান্টোনিম, প্যারালিজম, পিনপয়েন্ট এরর, ফ্রেজ ওয়ার্ডস,
এইরকম জাতীয় গ্রামাটিক্যাল অপশন থেকে সাধারণত পরীক্ষাতে মানে কোশ্চেনগুলো এসে থাকে। তো এই কোশ্চেনগুলো নিয়ে সামনের ক্লাসে আমি হাজির হব। তো আজকে এ পর্যন্তই। My dear students, wait for the next class. For the moment, thank you very much. Allah Hafiz.